করতাম আমাকে প্রচুর পরিমাণে আমাকে চাপা হয়েছে। তো সেই জায়গা থেকে আমি নিজে একাই আমি আমার নিজের জায়গাটা তৈরি করার জন্য যে মানে প্রচুর অদম্য সাহসটা বলতে পারো। চলে এসেছি একজন মডেল, অভিনেত্রী এবং বিখ্যাত ডান্সারকে নিয়ে। ওর কাছ থেকে শুনবো ওর কথা। মিলি দেবনাথ, আসুন আলাপ করি। নমস্কার, আমি মিলি দেবনাথ। আমি তো আমার বাবা একটা সময় দর্জি ছিল, আমি বাড়ির বড় মেয়ে। আমি ভাবিনি যে আজকে এটা আমার প্রফেশন হয়ে যাবে, কারণ এটা আমার একটা সময় স্বপ্ন ছিল। পড়াশোনা যে খারাপ ছিল আমি চাইনি যে আমি বিয়ে করে একটা বাচ্চা জন্ম দেবো, সংসার করবো। এটা আমার শেষ ঠিকানা ছিল। সমাজে প্রথমে বাবা মা ছিল, তারপর একটা সময় ছেলের মতো দেখে হয়তো বলেছিল যে না তাদের লাইফে যদি একটা পুরুষ চলে আসে, তাদের দুজনের মধ্যে যে কথার আদান প্রদান হয়, কথা দেওয়া হয়, সেই কথার দাম রাখে। আর আমি সেই বিবেকের কাছে হেরে গেছিলাম। প্রথমে মানে কি হতে চেয়েছে? একসাথে এতগুলো মডেল, মানে অ্যাক্টিংও করবে আবার ডান্সও করবে, নাকি ফার্স্ট ডান্সার হিসেবে মানে তোমার মনে হয়েছে প্রতিষ্ঠিত হতে? আমি একটু প্রথম থেকে বলি। হ্যাঁ, একদম। যেহেতু আমি খুব মিডিল ক্লাস ফ্যামিলি থেকে আমার বিলঙ্গিং। তো আমার বাবা একটা সময় দর্জি ছিলেন, এখন নিজস্ব বিজনেস আছে, প্লাস আলিপুরের দলিল ডিপার্টমেন্টের সেক্রেটারি কাজ করে। তবু আমাদের ফ্যামিলিদের মধ্যে কোনোদিন আমি ছোটো থেকে প্রচুর মানে সাপোর্টিভ ছিলাম। বাবা আমার সাপোর্টিভ ছিল। বাবা একটা সময় আমাকে মেয়ে বলে ভাবতো, কোনোদিন আমার মেয়ে বলে ভাবতো না। তো সবসময় ভাবতো যে আমি একটা ছেলের মতন একটা তার হিসাবে। তো আমি বাড়ির বড় মেয়ে, আমার পরে একটি বোন আছে, তুমি আমার থেকে 10 বছরের ছোট। ওর নাম সোনাকি দেবনাথ। ছোটবেলা থেকে আমার প্রচুর পরিমাণে আমার একটা ভিতরকার একটা মানে অ্যাক্টিং বলো, নাচ বলো, প্রত্যেকটা ক্ষেত্রে আমার একটা অ্যাডিকশন ছিল, মানে নেশা। আমি ভাবিনি যে আজকে এটা আমার প্রফেশন হয়ে যাবে, কারণ ওটা আমার একটা সময় স্বপ্ন ছিল, কিন্তু পড়াশুনো যে খারাপ ছিলাম তাও না, ভালো ছিলাম। তো ফ্যামিলি একটা হয় না, ফাইন্যান্সিয়াল প্রবলেম, একটা মিডিল ক্লাস যে, হ্যাঁ হ্যাঁ, তো সেই কারণে খুব একটা ভালোভাবে পড়াশোনা করতে পারিনি। যেহেতু আগেকার মেন্টালিটির মানুষরা কি হয় যে মেয়ে সব মেয়ে জন্মিয়েছে মানে ফ্যামিলিতে, মিডিল ক্লাস ফ্যামিলিতে জন্মালে কি হয়, বিয়ে দিতে হয়, সেটাই মানে আমার মেয়েটা লাইফ হয়ে গেল। কিন্তু না, আমি কখনো চাইনি যে আমি বিয়ে করে একটা বাচ্চা জন্ম দেব, সংসার করবো। এটা আমার শেষ ঠিকানা ছিল না। আমার ঠিকানা ছিল, আমার মাথা হয়তো একটা মানে সবসময়ের জন্য একটা ভাবতাম যে সংসার করার পরও একটা মেয়ে মানে কিছু করতে পারে, নিজের উপর নিজের একটা ডিপেন্ড হতেই পারে, না হওয়ার কিছু নেই। সেটা তখনকার যুগে 80-90 দশকের কথা বলছি। আমি হয়তো জন্মেছি 89-এ, কিন্তু তবুও আমার একটা মেন্টালিটি ছিল নিজেকে কিছু স্ট্যাবলিশড করে, নিজের সেলফ ডিপেন্ড তৈরি করে একটা জায়গা, কিন্তু হয়ে উঠতে পারিনি। একটাই কারণ, সেটা হচ্ছে আমি ফ্যামিলি থেকে সেই ফাইন্যান্সিয়াল প্রবলেমের সাপোর্টটা পাইনি। তারপর আমার সাথে মানে দাঁড়ানোর মতো কেউ ছিল না, দাঁড়ানোর মতো কেউ নেই, এনিবডি। আমার বাবাও আমার পাশে দাঁড়ায়নি।
একটা সময়। কারণ বাবা চেয়েছিল আমার, যেহেতু আমি দেখতে সুন্দর, খুব ভালো দেখতে, যে কেউ আমাকে বিয়ে করে নিয়েছিল। নট পসিবল। কারণ মেয়েদের জীবনটা হচ্ছে, বাবার পরে যদি স্বামী ভালো না হয়, সেই মেয়ের জীবনে কোনোদিন কোনো কিছু ভালো হতে পারে না। হ্যাঁ, শান্তি। এটা শুধু আমার ক্ষেত্রে নয়, প্রত্যেকটা মেয়েদের ক্ষেত্রে, মানে সব মেয়েদের ক্ষেত্রেই তাই। বা আমার এখনকার জেনারেশনে আমি যদি বলি, তাহলে হয়তো অনেক বাবা মা রাগ হতে পারে, কিন্তু আমি বলবো যদি বাবা মাকে একান্তই মেয়েকে বিয়ে দিতে হয়, তাহলে তার আগে তাকে একটা ঘর অন্তত কিনে দেবে, তারপর সে একটা মানুষকে হাতে তুলে দেওয়া উচিত। হাতে তো দিতেই হবে, প্রত্যেকটা মানুষকেই দিতে হবে। তা না হলে কখন বলতে পারে কে কার মেন্টালিটি কোন দিকে চলে যায়। আসি আমার নিজের প্রফেশনাল জায়গায়, আমি যেভাবে আজকে এখানে জায়গায় দাঁড়িয়েছি, আমি খুব অনেকের কাছে ধোকা খেয়েছি। আমাকে অনেকেই মানে নেগেটিভ ইউটিলাইজ করেছে, ভেবেছে আমি খুব বোকা, আমি কোনো কিছু বুঝতে পারি না। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাকে অনেকেই অনেক রকমভাবে নেগেটিভভাবে ইউটিলাইজ করেছে, পজিটিভভাবে ইউটিলাইজ কেউ করেনি। করলে হয়তো আরও একটু সবাই আমাকে চিনতো, জানতো, বুঝতো। হ্যাঁ, যেটুকুনি আজকে আমার প্রতিভা মানে মানুষ দেখতে পাচ্ছে, সেটুকু নিজের, অনলি ফর মি, আর কেউ না। তার মধ্যেখানে আমার বিয়ে হয়েছিল 2006 সালে। 2006 সালে দেবব্রত রায়ের সাথে আমার বিয়ে হয়েছিল। সম্মতি প্রথমে বাবা মা ছিল, তারপর একটা সময় ছেলের মতিগতি দেখে হয়তো বলেছিল যে না, বিয়ে দেওয়া যাবে না। কিন্তু একটা মেয়ের লাইফে যদি একটা পুরুষ চলে আসে, তাদের দুজনের মধ্যে যে কথার আদান প্রদান হয়, কথা দেওয়া হয়, সেই কথার দাম রাখতে, আর আমি সেই বিবেকের কাছে হেরে গেছিলাম। কারণ আমি ভেবেছিলাম আজকে আমি কথা দিয়েছি, সেই কথাটা আমি রাখতে আমি বিয়েটা করেছি। আমার মধ্যে সেই ভালোবাসা কাজ করেনি, কারণ আমার বিয়েটা হয়েছিল টোটালি মেন্টালি হ্যারাসমেন্ট। আমি কোনোদিন সেইভাবে বিয়ে করতে চাইনি যে আমার বিয়েটা করলেই সব কিছু সে ঠিক হয়ে যাবে, না। আমি চেয়েছিলাম বিয়েটা করবো একটা সময় যখন আমার নিজে পায়ে দাঁড়ায়। তো আজকের জেনারেশনে দাঁড়িয়ে আজকে আমি এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, না আমার একুল আছে, না আমার উকুল আছে। না, তোমার বিয়েটা মানে ভেঙে গেল না? ভেঙে গেল। সেটা কত সালে? ওটা 2015 সালে। 2015 সাল অব্দি তার মানে তুমি সংসার করেছো। তখন তোমার মনে হয়নি কিছু করার কথা, আমার নিজের পায়ে দাঁড়াতে হবে? আমি বিয়ের পরও ভেবেছি, যখন আমি 2006 সালে আমার বাবু হয়, তো তার 2.5 মাস থেকে আমি, মানে বাবুর 2.5 মাস বয়স থেকে আমি ঠিক করি। আমি যেহেতু বিয়ের আগে পড়াশোনা আমার বেশিক্ষণ করতে পারিনি, বেশিদিন করতে পারিনি, সেটা হচ্ছে তোমার মাধ্যমিকটাও দিতে পারিনি, তার আগে বিয়ে করেছি। তো তারপর আমি কী করলাম, ঠিক করলাম আমার নিজের মন থেকে আসলো যে আমি আবার পড়াশোনা চালুও করলাম। মেডিকেল স্পেশালিস্ট হসপিটালে সেই সময় সুপারভাইজার হিসাবে কাজ করতাম, দেন আবার কলেজও করতে যেতাম, নাইট কলেজ। তখন নাইট কলেজ পার্ট টাইম হিসাবে করেছিলাম। করে মোটামুটি আমি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাশ করলাম, কলেজও ভর্তি হলাম। এরকম করে তার মাঝে মাঝে অ্যাক্টিং শেখা, মডেলিং শেখা, সব কিছু। ছোটোবেলা থেকে? হ্যাঁ, নাচটা আমি ছোটোবেলা থেকে। যখন আমার 7 বছর বয়স, সেই সময় থেকে আমার কিন্তু নাচের প্রতি একটা প্রচণ্ড লেভেলের ন্যাক ছিল। ন্যাক বলাটা ভুল হবে, আমার অঙ্গে প্রত্যঙ্গে সবসময় নাচের নিয়ে একটা ভাবনা চিন্তা ছিল যে এটা নিয়ে কোনোদিন একটা সময় যদি আমার কোনো রকম সুযোগ পাই, তো আমি একটা জায়গায় দাঁড়াবো। কিন্তু ভাবিনি যে আমি মডেলিং করবো, অ্যাক্টিং করবো, এরকম একটা ভাবনার মধ্যে ছিল না। কিন্তু হয় না, যে যার যেটা মানে একটা তো রাস্তা দরকার, সেই রাস্তা দিয়ে আমি ঢুকেছি। একটা প্রোগ্রাম করেছিলাম সোনারপুরের আমার ওখানটায়, তো নাচের প্রোগ্রাম ওখানটায় ছিল, ওখানে একটা শুটও হচ্ছিল। তো সেখান থেকেই আমার জার্নিটা শুরু। ওখান থেকে আমার সব কিছু পারফরমেন্স দেখে, সব কিছু দেখে টালিগঞ্জ থেকে এমপিগঞ্জ স্টুডিও থেকে একটা শুটের হয়েছিল ওখানটায়। তো তখন ওখান থেকেই আর কি তারা আমাকে দেখে পছন্দ করে। আর 2000 হচ্ছে তখন
2001 সালে, তখন আমার 16-17 বছর বয়স। সেই সময় একটা মানে বস্তির মেয়ের আধার, মানে ঋতুপর্ণাদির আমাদের যে ঋতুদি আর চিরঞ্জিত দা, উনি ওনার একটা সিনেমা ছিলেন। তো সেই সিনেমাতে আমি বাচ্চার ক্যারেক্টারে করেছিলাম। সেই লাস্ট আমার ফার্স্ট সিনেমায় কাজ করা, তো বাচ্চার ক্যারেক্টার ছিল। তখন থেকেই আমার একটা মনের ভিতরে একটা অ্যাক্টিং নিয়ে আমার একটা ভালো রকম একটা মনের ভিতরে ভাবনা চিন্তা ছিল। তো সেই কারণে তখন থেকে আমি ভেবেছিলাম যে পড়াশোনাটার পাশাপাশি এটাও আমি একটা জার্নি শুরু করবো, দেখি যদি কিছু করতে পারি। কিন্তু সত্যি কথা বলতে যে কোনো মানুষের, ছেলে কিংবা মেয়ে, যে কোনো কাজ শুরু করার আগে তার বাবা মার সাপোর্ট খুবই একান্ত জরুরি। বাবা মা কেন, যে কোনো কারোর একটা শক্ত সাপোর্ট জরুরি। কিন্তু আমার ব্যাড লাক যে আমি কারোর সাপোর্ট পাইনি। আমি যত কিছুই করেছি, আমি এই ধাক্কা খেতে 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 একটা জায়গায়, হয়তো আজকে আমি টালিগঞ্জ চত্বরে আমি রেন্ট নিয়ে থাকছি অনেক কষ্ট করে, স্ট্রাগল করে। এই স্ট্রাগলটা হয়তো থাকতো না একটা শক্তপোক্ত সাপোর্ট পেলে। তো আমার কাছে একটাই অনুরোধ প্রত্যেকটা মা বাবার কাছে, যে আজকালকার যুগের ছেলে মেয়েরা বিয়েটা কোনো মানে সলিউশন নয়। বিয়েটার জায়গা, হ্যাঁ একটা সময় দরকার, তখন দরকার, কিন্তু তার আগে একটা তার বাড়ির ছেলে কিংবা মেয়ে তাকে একটা সেইভাবে স্টাবলিশড করে দিয়ে তার ভবিষ্যৎটাকে চলতে পারে, সেইটা করে দিয়ে আজকে আমার মতন মানুষ, যে আমার মতন মেয়ে যে একা একা এত স্ট্রাগল করে নিজের মতন করে এগোচ্ছে, এটা না সব থেকে কি বলবো, আমি নিজের মন থেকে বলছি, খুবই কষ্টদায়ক। তুমি কখন ভাবলে যে আমি মডেলিং করব, মানে যে কোনো মডেলিং আমি করবো, সেটা তুমি কখন ডিসিশনটা নিলে? মানে এইরকম ডিসিশন একটা মানুষের মনের মধ্যে কখন আসে, যখন সে খুব মানে বিপদে থাকে, বিপদে পড়ে, বা মানসিক দিক থেকে ভীষণভাবে একা হয়ে যায়? তো তোমার এটা মনে কখন আসে? আমার মনে হচ্ছে আমার হাজব্যান্ডের প্রচুর রকমের আঘাত পাওয়া। আমার হাজব্যান্ড বিনা কারণে আমাকে অনেক বড় বড় লেভেলের আর কি বড় বড় ব্লেম দেয়। আমি আমার হাজব্যান্ডকে প্রচুর ভালোবাসতাম, প্রচুর। সেই লেভেলে আমি সব কিছু ত্যাগও করে দিয়েছিলাম, এমনকি আমি নাচ থেকে শুরু করে সব কিছু ছেড়ে দিয়েছিলাম। কিন্তু একটা সময় এমন একটা পর্যায়ে শুরু হয়, সে আমাকে নিয়ে, আমার চরিত্র নিয়ে প্রচণ্ড রকমের ব্লেম করে। তো আমি ঠিক করেছি, কিন্তু তার কাছে আমি একটা আবদার করেছিলাম, কেয়া সেটার অদ্বিতীয়া হতো টিভিতে। সেই অদ্বিতীয়া দেখার আমার প্রচণ্ড একটা নেশা ছিল। তো ওই অদ্বিতীয়া দেখতাম, আর ওখানে একটা অ্যাপ্লিকেশন দিত, র্যাম শো। হ্যাঁ, তো ওই অদ্বিতীয়া কিনে এনে ম্যাগাজিন ভর্তি করে রাখতাম, যে কোন ডেটে র্যাম শোটা করতে হয়। তো ওই একটা পৃষ্ঠা আমি কেটে রেখেছি, এরকম ডেটে এই অ্যাপ্লিকেশন দিতে। আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে এরকম একটা আমি ফর্ম ফিল আপ করেছি, তুমি না এটাকে পোস্ট করো। প্রচুর বিশ্বাস করতাম, ওনার সেটাকে আর পোস্ট করেনি, ওইভাবে ব্যাগেও রেখে দিয়েছিল। কিন্তু ও জানতো যে আমার মধ্যে সেই অ্যাবিলিটি ছিল যে আমি চাইলে অনেক কিছু করতে পারি, কিন্তু তবুও আমাকে একটা অন্ধকার চার দেওয়ালের মাঝখানে রাখতে চেয়েছে। মানে একদম টিপিক্যাল হাউসওয়াইফ। হ্যাঁ, করে রাখতে চেয়েছিল। প্লাস হয় না, পুরুষ শাসিত যে সমাজে আমাকে সেইভাবে চেপে রাখতে চেয়েছিল, কিন্তু সেটা সম্ভব না। আমি তো সেই মেন্টালিটির ছোটোবেলা থেকে ছিলাম না। আমি সত্যি কথা বলতে ছোটোবেলা থেকে আমি একটু মানে সবার থেকে আলাদা ছিলাম বাড়িতে। সেটার জন্য আমার বাবা আমাকে প্রচণ্ড ভালোবাসতেন, কিন্তু আমি চাইনি যে বিয়ে করেই সব মানে শেষ হয়ে যাবে। আমি চেয়েছিলাম যে তার সঙ্গে সঙ্গে সেও থাকুক, তার সঙ্গে সঙ্গে আমিও তার পাশে সাথ দিয়ে তার সঙ্গে সাপোর্ট করি, একটা ইনকাম করি। এইবার তোমার মনে কি আসলো যে আমি তাহলে মানে ছেড়ে যাব, আমি আমার মতন করে বাঁচবো, এরকম একটা ধারণা? আমি কোনোদিন ভাবিনি যে আমি আমার হাজব্যান্ডকে ছেড়ে, আমার ভাবনার মধ্যে কোনোদিন আসে। 2015 সালে আমি একটা মেয়েদের, ধরো তুমি আমার সাথে থাকতে থাকতে তোমাকে আমি বুঝে যাবো তুমি কোন রাস্তায় চলছো,
আমি অনেক দিন ধরে ফলো করছিলাম যে আমি আমার হাজব্যান্ডকে ফলো করছি যে ও অন্য নারীতে আসক্ত হয়েছে। রোজ 12টা 1টার সময় ফোন আসা, সেটা যদি আমার ক্ষেত্রে হতো তাহলে কি হতো? সাপোজলি 12টা 1টার সময় কোনোদিন কোনো কোম্পানি কিংবা ফোন অফিসের ফোন আসে না, তো আমি এগুলোকে ফলো করতাম, কিন্তু তারপরে আমি কিছু বলতাম না, কেননা আমি জানতাম বাবার পরে হাজব্যান্ড হচ্ছে সব সারা জীবনের সাপোর্ট। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে না আমি, আর তখন আমার বাচ্চাটাও হয়ে গেছিল, 2.5 বছর 3 বছর বয়স। খুবই কষ্টের মধ্যে দিন কাটিয়েছি ঠিকই, কিন্তু সংসারটা করবো বলেই কিন্তু ওই রকমভাবে টর্চার সব রকমভাবে মানে সহ্য করেছি, মানসিক টর্চার, বডি টর্চার সব কিছু চলেছে। আমাকে এরকমও আছে, সিগারেটের ছ্যাঁকা পর্যন্ত দেওয়া হয়েছিল, ব্লাউজ ছিঁড়ে ফেলা দেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও আমি আমার হাজব্যান্ডকে একটা মুহূর্তের জন্য চোখের আড়াল করতে চাইনি, একটাই কারণে, ভালোবাসতাম। আর বাচ্চাটাও আছে। তো আমার সঙ্গে প্রতিটা নিয়ত মানসিক টর্চার তো হতোই, প্লাস শীতকালে বাইরে, মানে বিভৎস শীতকাল তখনকার সময়, এখন তো শীত বলতে কিছু নেই, আমাকে বাইরে বের করে দিল। তারপরেও আমি কিন্তু কোনোভাবেই কোনো অভিযোগ করতাম না। কিন্তু যেদিন আমি জানতে পারলাম যে আমার হাজবেন্ড অন্য নারীতে আসক্ত, প্লাস আমি পুরো প্রমাণ সাপেক্ষ আমি দেখতে পেলাম যে আমার হাজবেন্ড কাউকে রাত্রেবেলা নিউ ইয়ারে উইশ করছে, প্লাস তাকে ফ্লাইট কিস দিচ্ছে, সেটা কাকে দেয়? সেখানে দাঁড়িয়ে আমি নিজের মাইন্ডটাকে সেদিন থেকে শক্ত করে নিয়েছি, কারণ আমি ভেবে নিয়েছিলাম আমি আর জীবনেও, মানে আমার জীবনে কিন্তু আর ও নেই, কেন শেষ। তবু তারপরেও মাঝে মাঝে অনেক রকমভাবে চেষ্টা করেছিলাম যাতে ওকে আমি আমার নিজের ঘরে আনতে পারি, কিন্তু ও নিজেই ছিটকে বেরিয়ে গেল, আমাকে বদলাম কি আমি অন্য পুরুষের সাথে একবার আছি, তার কোনো প্রমাণ নেই। কিন্তু সেই জায়গা দাঁড়িয়ে যাচ্ছে, সেটা তো আমি বলাই বাহুল্য, কি বলবো, আর প্রত্যেকটা মেয়েদের ক্ষেত্রে এটা তো হয়। পুরুষরা কী করে, আমি বলছি না সবাই, সব পুরুষদের বলছি না, তবুও 90% পুরুষরা মেয়েদেরকে দোষ চাপিয়ে দিয়ে তারা তাদের দোষটাকে ঢাকবার চেষ্টা করে। এটাই আমাদের সমাজে, আর এটাই হচ্ছে আমাদের সমাজের নিয়ম। আর ভাবে মেয়েরা অবলা, মেয়েরা কিছু করতে পারে না, মেয়েরা 4 দেওয়ালের মাঝখানে থেকে সব কিছুই যা করবে, রান্না করবে, সব কিছু করবে ওটার মধ্যে, কিন্তু তার বাইরে কিছু যখন করতে যাবে, আর যখনই করতে যাবে, যখনই সাকসেসফুল পাবে, সেই মুহূর্তে সেই পুরুষটি তখন দেখবে সারা তো আমার থেকে এগিয়ে গেল, আমি তো কিছু করতে পারছি না, আমার ওয়াইফ এগিয়ে যাচ্ছে, তখনই কিন্তু সেই পুরুষ তোমাকে চাপবে। এটা হয়ে এসছে, অনন্তকাল ধরে হয়ে আসছে। আর তখন তুমি তোমার ছেলেকে নিয়ে আলাদা থাকো, ছেলেকে নিয়ে আলাদা, বাপের বাড়িও যায়নি, আমি বলি বাপের বাড়িও যায়নি, শ্বশুর বাড়িও ছেড়ে দিইনি। আমি শ্বশুর বাড়ি থেকেই, ও বাড়ি ছেড়ে চলে গেছে অন্য নারীর সাথে, রাত কাটাচ্ছে, একসাথে থাকছে, বাইরেও কাটাচ্ছে। আমি কাজেও যাই, বাইরেও যাই, কিন্তু আমি ফিরি কিন্তু আমার শ্বশুর বাড়ি। আমার শাশুড়ি আমাকে সাপোর্ট করে, এটা বলবো না, খারাপ বলবো না, মানে তিনি জানেন যে আমার কোনো দোষ নেই। তিনি জানেন যে আজকের যদি আমি সেইভাবে আমার দুধের বাচ্চাটাকে ছেড়ে রেখে অন্য, আমার অনেক অপশন ছিল, বহু রকম অপশান আছে, চাইলে ছেড়ে যেতে চলে পারি, কিন্তু যেহেতু এখন যে পরিস্থিতিটা হচ্ছে, আমার ছেলে আমার বড় হয়ে গেছে, 8-এ পড়ে, পুরো রাস্তা ও নিজে তৈরি করে ফেলবে আস্তে আস্তে, সেই রাস্তাটাই দেখাচ্ছে, যাতে আমার ছেলে তবলাও শিখতে জানে, মানে তবলা বাজায়, তো এগোচ্ছে, ওর মতন করে এগোচ্ছে। এখন আমার দরকার নিজের কেরিয়ার, আর কাউকে পাশে দরকার, শক্ত কাউকে, বিশ্বস্ত কাউকে দরকার। বিশ্বস্ত কাউকে দরকার কেন বলছি, আজকালকার যুগে টাকাটা বড় কথা নয়, সব থেকে বড় কথা হচ্ছে আমার কাছে যে মানুষটা আমার হাসির পিছনে কষ্টটা বুঝবে, আর কান্নার পিছনে কি আছে, আমার না বলা কথা যে বুঝতে পারবে, তার মতন সেইরকম মানুষ যদি, অবশ্যই আছে পৃথিবীতে, ভালো না থাকলে কোনোদিন পৃথিবী চলবে না, ভালো অবশ্যই আছে, কিন্তু আমি যে জার্নিটা যাচ্ছি এখন, যে পরিস্থিতির মধ্যে যাচ্ছি, এটা যেন প্রত্যেকটা মানুষের যেন না, কোনো মেয়ে লাইফে না। আমি চাই
আমার মতন করে হয়তো এগোচ্ছে ঠিকই, কিন্তু আর নতুন প্রজন্ম যারা জন্ম নেবে, এখন এই দেশের পরিস্থিতি প্রত্যেকটা জায়গায় মেয়েদের নিয়ে একটা বিশাল রকম ধরে একটা অন্যরকম সৃষ্টি হচ্ছে, সব জায়গায় গোলযোগ সৃষ্টি হচ্ছে, সব প্রত্যেকটা মানুষ এখন রাস্তায় বেরিয়ে গেছে, এরকম পরিস্থিতিটাও কিন্তু ঠিক না। প্রত্যেকটা মানুষের সঠিক বিচার সঠিক পাওয়া উচিত, সেটা আমি চাই। আর আমার ক্ষেত্রে আমি আমার দিক থেকে বলবো, আমি আরও ভালো কিছু করতে চাই, ভালো কিছু করে ভালো জায়গায় যেতে চাই, যাতে আমি আমার নিজের পরিচয়টা খুঁজে পাই। সব কিছু নিজের যে স্ট্রাগল, যে কষ্ট, যে সেটা তুমি তোমার ছেলেকে নিয়ে করেছো এবং তুমি চাচ্ছ তার সাথে তুমি মানে পজিটিভলি চিন্তা ভাবনা করছো, তার সাথে তুমি ভালো থাকবে এবং তোমার একটা জায়গা তৈরি করবে যাতে তোমাকে আরও 10 জন লোক চিনতে পারে, জানতে পারে। এইটা। আর তোমার বাবা মা এখন কোথায়? বাবা মা আছে, বাড়িতেই আছে। টোটালি সত্যি কথা বলতে এখন আমার উপরেই ভরসা। একটা সময় এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, তারা কোনোদিন ভাবতে পারেনি যে এই জায়গা থেকে আমি আর্নিং করতে পারবো। আমাকে বলেছিল ও হবে না, কোনোদিন ছেড়ে দে ছেড়ে দে, কিন্তু আমার নিজস্ব একটা ভিতরকার জেদ ছিল যে এই জায়গা থেকেই আমার একটা কিছু করবো। কিন্তু আমার বাবা মার আমার ইচ্ছা ছিল কি যে পড়াশুনো করে দিবি, কিছু একটা চাকরি টাকরি করা, কিন্তু আমি বলেছিলাম আমি কারো তালা দিব। আমি চেষ্টা করেছিলাম, কিন্তু সেখানেও দেখছি আমি যে এখান থেকে যে সম্মানটা পাই তার থেকে আরো খারাপ বিভিন্ন কোম্পানি। সোজাসুজি আমার একটা সময় মনে হয় যে যারা রেড লাইট এলাকায় থাকে তারা ডিরেক্ট যে এই এলাকায় থাকে কিন্তু যারা ঘরের থেকে শুধুমাত্র সফরের জন্য আসে তাদের তো কেউ বুঝতে পারে না। তো সেই রকমই ব্যাপারটা এরকমই চলছে সব কিছুতে। আমি এটা একটা জাস্ট এক্সাম্পল দিলাম। তো এইখানে তোমার এখন মনে হচ্ছে যে আমি এইভাবে এরকমই মডেলিং করেই দাঁড়াবো এবং আমার ছেলেকেও মানুষ করবো। এক্স্যাক্টলি সো। তো তুমি সেটা থেকেই চাইছো আবার নতুন করে ঘুরে দাঁড়াতে এবং একদম তোমার বাবা মাকেও এখন তুমি দেখছো, কাজেই তারাও তোমার সাথে আছে। তোমার এখন কোনো ব্যাপার নেই যে কেউ আমার সাথে নেই বা কাছে নেই। এবার তুমি মানে থাকো যেখানে, তুমি কি একা তোমার ছেলের সাথে থাকো না মা বাবার সাথে? না, আমি থাকি মা বাবার কাছেই, কিন্তু খাওয়া দাওয়া মা বাবার কাছেই করি। রাত্রিটুকু আমার ছেলের সঙ্গে আমার শ্বশুর বাড়িতে, তারা বলতে পারেন আমার তো একটা সেখানে অধিকার তো আছে। তো আমার বাবাই আর কি সেই জায়গাটা পুরো অর্ধেক যাতে সারা জীবন যাতে কাটাতে পারি সেখানে সব কিছু করে দিয়েছে। আর আমার শাশুড়ি বলবো না, তিনি কোনোদিন বলেনি যে আমাদের বাড়ি ছেড়ে চলে যাও, আর বলবেও না। তো আমাকে বলেছে যে নতুনভাবে তুমি যদি মনে করে তোমার কোনো জীবন তৈরি করতে তুমি করতে পারো, কোনো চাপ। আমি বলেছি যে অবশ্যই করতে তো হবে, প্রত্যেকটা মানুষের একটা সাপোর্ট দরকার হয়, সেটা একটা টাইমে দরকার হয়, কিন্তু সেটা আমি নিজের পায়ে আগে দাঁড়িয়ে নিই। যেটার জন্য আমাকে ছিল করা হয়েছে, আমি তার পাশে দাঁড়ানোর যোগ্য নয়, সেই যোগ্য জায়গায় পৌঁছানোর যোগ্যতাটা অর্জন করার জন্য। হ্যাঁ, এখন ঘরে ছিলাম, এবার আমরা চলে এসেছি প্রকৃতির মাঝে। তো আবার কিছু প্রশ্ন তোমাকে করবো। তোমার তো বেশ কিছু কথা শোনা হয়ে গেছে, এবার বলো তোমার ফিউচার প্ল্যানিং কি? তুমি ইন ফিউচার কী কী করবে? ফিউচারে তেমন কিছু মানে হাইফাই কিছু ভেবে রাখি, আলাদা চিন্তা করে রেখেছি। সেটা হচ্ছে আমি যে ইন্ডাস্ট্রিতে মানে মডেলিং বলো অ্যাক্টিং বলো দুটোই আমার পেশা এখন মানে করছি। প্লাস ভবিষ্যতে আরও তোমায় বলেছিলাম যে আমার ইন্টারন্যাশনাল জায়গায় যাওয়ার একটা প্রচুর একটা চেষ্টা রয়েছে। তো লাস্ট ফাইনালি একটা ছবি আমার কিছুদিন আগেই মানে 10 দিন হলো ইন্টারন্যাশনাল এক্সিবিশনে, ফাইন আর্ট এক্সিবিশনে গেছে। তো সেটা আমার কভার ফটো হিসাবে মানে আমার কোনো ম্যাগাজিনের কভার পেজ? হ্যাঁ। তো সেটা আমি সিলেক্টেড হয়েছি।
তো সেটা হয়তো মেবি জানুয়ারি মাসে সেটা একটা প্রাইজ বলো ওটা, সেটা নিয়ে মানে ওটা একটা তোমার জীবনের মানে মোড় ঘুরিয়ে দেওয়ার মতন একটা একদম জিনিস। এবার অ্যাক্টিংয়ের কথাও ব্যাপারটা হচ্ছে অ্যাক্টিং সেরকমভাবে আমার ইচ্ছা আছে, বড় বড় যে মুভিগুলো হয় সেই মুভিতে কাজ করার প্রচণ্ড পরিমাণে আমার ইচ্ছে আছে। আদার্স এগুলো আশেপাশে করছি টুকটাক করে, আমার কাছে প্রপার যে মানে ক্যারেক্টার যেটা হবে আমি সেই অনুযায়ী কাজটা নিয়ে এগিয়ে যেতে চাই। আদার্স অ্যাক্টিং কি তুমি শিখেছো কোথাও, মানে অ্যাক্টিং সম্বন্ধে তোমার শিখেছি বলতে মানে তার মানে তোমার অভিনয় সম্বন্ধে কিছু জানা আছে বা শেখা আছে, শিখেছো? হ্যাঁ অবশ্যই শিখেছি, না শিখলে তো কিছুটা মানে কিছুটা শিখতে হয়েছে, আর কিছুটা জন্মগত বলাই যায়। আমার ঠাকুরদা তিনি ছিলেন নাটক করতেন, আমার জ্যাঠা নাটক করতেন, গ্রুপ নাটক ছিলাম 2017 সালে। আগে শুরু হয়েছিল আমার যাত্রা দিয়ে, রবীন্দ্রভারতী অপেরা দিয়ে যাত্রা করতাম। দেন ছোটোবেলায় আমি টুকটাক নাটক করতাম, বিভিন্ন মেলা, গ্রুপ থিয়েটার এগুলোতে মানে মোটামুটি অ্যাক্টিংয়ের ব্যাপার নিয়ে তখন আমার একটা পেশেন্স ছিল যে না আমি একটা সময় অ্যাক্টিং করে করবো। বাট 2019 সাল থেকে মডেলিংটা শুরু হয়, 18 সাল, তো 18 সাল থেকে শুরু করি জাস্ট ফর আর্নিংয়ের জন্য। আর একটা টার্গেট ছিল যে একটা সময় আমি প্রচুর ফ্যাশন শো বিভিন্ন তোমার বিদেশি চ্যানেলগুলো যেগুলো আমরা এখন আর দেখতে পাই না, একটা আলাদা চ্যানেল ছিল একটা সময়, টিভি খুললেই দেখা যেত। তো সেই সময় আমি প্রচুর পরিমাণে আমি ফ্যাশন শো বিভিন্ন রকমের শোগুলোতে আমি ফলো করতাম। মানে হাঁটা চলা দেখানো এগুলো বেসিক্যালি আমি ছোটোবেলা থেকেই নাচের প্রতি আমার প্রচণ্ড ছিল, নাচও করতাম, নাচটা আমার রক্তে। তো সেই নাচ করেই আজকে একটা জায়গা থেকে ভেবেছিলাম একটা নাচের একটা জায়গা তৈরি করবো, কিন্তু হয় না, তুমি যদি একটা নিজের একটা জায়গা যে কোনো একটা না ডান্স হোক নাটক একটা গোল সেট করে রাখো, হ্যাঁ। সেটা তো সেই জায়গা থেকে যদি মানুষ ধরো কেউ থাকে তো সেখানে দাঁড়িয়ে যে কোনো একটা প্রফেশনে ঢোকা যায়। সেটাই আমার হয়েছে, এটা আমি ভাবতে পারিনি যে নাচের পরে এতটা সেগমেন্টে ঢুকে যাব, এটা আমার ভাবনার বাইরে ছিল। তবু হ্যাঁ মাথায় ছিল যে একটা বড় কিছু মানে জায়গা করবো, নিজের একটা নাম হবে, অনলি ফর মিলি দেবনাথ, অন্য কারুর মতো নয়। এটা তোমায় আগে বলেছিলাম, এখনও বলছি, ভবিষ্যতেও তাই বলবো। এখন জানি না, সেটা চেষ্টা করছি, চেষ্টা চালিয়ে যাচ্ছি, চেষ্টা করব, আর এটা করেই ছাড়ব। তার মানে তোমার এই জীবন যুদ্ধ নিয়ে যুদ্ধ করেই তুমি এই পেশাটাকে চালাচ্ছ। তোমার এই যুদ্ধটা নিয়ে তুমি খুশি না, তোমার কোনো রিগ্রেট আছে? মানে এখনকার যেটা করছো তুমি, এটা নিয়ে তুমি খুশি না, তোমার কোনো মানে আফসোস আছে যে আমি এটা পারলাম? আফসোস একটা, আমি যদি আরও 5 বছর আগে নিজেকে একটু এক্সপোজ করতে পারলাম, এটাই আমার আফসোস। কারণ হয় না, মেয়েদের প্রচুর পরিমাণে বাধ্যবাধকতা থাকে। তো আমি যে পরিবার থেকে বিলং করতাম, আমাকে প্রচুর পরিমাণে আমাকে চাপা হয়েছে। তো সেই জায়গা থেকে আমি নিজে একাই আমি আমার নিজের জায়গাটা তৈরি করার জন্য যে মানে প্রচুর অদম্য সাহসটা বলতে পারো, তো প্রচুর মানে কি বলবো, সেই অদম্য সাহসটাকে নিয়ে আমি 100 টাকা নিয়ে কলকাতায় এসেছিলাম। কলকাতায় ভাড়া থাকতাম অনলি ফর আমার মডেলিং অ্যান্ড অ্যাক্টিংয়ের জন্য। আমি আমার ফ্যামিলি তখন ভাবিনি, ফ্যামিলিটা তখন আমি এক সাইডে রেখেছি। কারণ তুমি যখন একটা জায়গায় উঠবে, এক ধাপ থেকে আর এক ধাপ সিঁড়িতে উঠবে, প্রথম নেই কিন্তু ফ্যামিলিটা তোমাকে আটকাবে। এটা প্রত্যেকটা মানে প্রত্যেক সময় হয়ে যায়, প্রত্যেকটা মানুষের ভাষাটা হয়। শিল্পীদের মধ্যে
থেকেই একটা প্রচুর লেভেলের বাধা সৃষ্টি করে। তো সেখানে দাঁড়িয়ে আমি প্রচুর বাধা ক্রিয়েট হয়েছে আমার জীবনে হয়েছে, এটা করা যাবে না, সেটা করা যাবে না। এমনকি আমি আমার ফ্যামিলি, আমার মা বাবা, তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে অবহেলা পেয়েছি। রাতের পর রাত তারা কোনোদিন আমার খোঁজ নিত না, এখনও নেয় না, এখনও নেয় না। আমার ওটা অভিযোগ কেন মনে হয় না? আমি জানি যে জানি যে নিজেরই স্যাটিসফ্যাকশন যে আমার কাছে যেটা, যে আমি যেটা করছি সেটাই ঠিক করছি। কেননা আজ অবধি যা যা করেছি, যে কটা আমি আমার নিজের মন থেকে ডিসিশন নিয়েছি, সেটা সাকসেসফুল হয়েছি। তার বললাম কিছুক্ষণ আগে যেটা আমি আর একটাই আফসোস, একটু আগে আসতে পারলে আরো যদি ভালো হতো। একটু আগে আসতে এটাই পারতাম, হয় জেনারেলি, তাহলে হয়তো আরও একটু এগিয়ে যেতাম, আরও কিছু একটু নাম পেতাম। হয়তো যে নামটা এখনও পেয়ে উঠতে পারছি না, একটু সময় লাগছে, হয়তো আরও সময় লাগবে, বাট আমার কাছে আরও 5 বছর আগে যদি হয়ে যেত তাহলে মনে হয় ভালো হতো। এটাই হচ্ছে আমার আফসোস, আর কিছু আফসোস নয়। আর থ্যাংক ইউ সো মাচ যারা আমাকে এত অবহেলা করেছে, আজ তাদের জন্যই তুমি এই জায়গাটা করতে পেরেছো। অবহেলা যেটা করেছে, হয়। তাচ্ছিল্য করেছে, ঘর থেকে বার করে দিয়েছে, তো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আর যারা ভালোবাসার ছলনা করেছে, ছলনা করে আমাকে দুধ ছাই করেছে, তো সেখানে দাঁড়িয়ে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে তাদের জন্য প্রেরণাটা আমি পেয়েছি, তাদের জন্য এই জায়গাটা করতে পেরেছি, তাদের জন্য আমার একটা নাম হয়েছে। মিলি দেবনাথকে আগে কেউ চিনত না, মিলি দেবনাথকে কেউ চিনত না। কলকাতার মানে আশেপাশে অনেকে অনেক রকমভাবে সবাই যে যার মতন করে মানে যে কোনো একটা প্রফেশনে থাকে, কে কার নাম জানে না, কেউ কারোর নাম জানে না। বাট আমি মনে করি আমি যেটা করেছি নিজের যোগ্যতায় করেছি, প্লাস এটার জন্য আমাকে কেউ ঠেলে দেয়নি না এটা করলে তো ভালো হবে। সব সময় নেগেটিভ বলেছে, এনি টাইম নেগেটিভ বলেছে, পারবি না আমাকে বলা হয়েছে। আমি সেটাতেই আমি জেদ করে আমি এটাই করব, আর এটাতেই আমি নাম করবো, আর এটাতেই আমার পেশা হবে, আর এটাই আমার জব হবে। মানে এগুলো হচ্ছে অনুপ্রেরণামূলক কথা, প্রত্যেকের কাছে একটা ইতিবাচক মানে ব্যাপার হয়ে দাঁড়ায়। যে মানে কিছু বললে এটা করবো, তাতে যদি বলা হয় হ্যাঁ তুমি এটা নিয়ে এগো, তাহলে সেই পজিটিভনেসটা কী হয় ছড়িয়ে যায়, যেটা কাজ করে ভীষণ। কিন্তু নেগেটিভনেসটাও কিন্তু একদিকে অনুপ্রেরণা দেয়, তার মানে কি ওটা জেদ বাড়ায়, আমি করবোই, এটা আমি এরকমও হয়েছে, এমন নেগেটিভ কিছু আমার সঙ্গে ঘটনা ঘটেছে যেটা মনে হয়েছে আমাকে ওখানে যেতেই হবে, না গেলে আমি ওইটুকু সময় হয়তো একটু ফেডাও হয়েছিলাম, ভীষণ ইমোশনাল হয়ে গেছিলাম, ভীষণভাবে একটা মানে লোনলি ফেস করছিলাম, যেটাতে আমার পাশে এসে কেউ একটা কথা বলেনি যে মিলি তুই পারবি, এটা কেউ বলেনি, এটা কেউ বলেনি, আর নো এনি ওয়ান পার্সন। তো যার জন্য আমি হ্যাটস অফ টু গড যে আমাকে এতটা সহ্য শক্তি, এতটা সাহস ডেসপারেটলিভাবে আমাকে দিয়েছে, সেটা হ্যাটস অফ টু ভগবান, মাই লর্ডস অফ আমার লাইফ, ইয়োর লাইফ অ্যান্ড ভোলে বাবা। আমি তাকে মানি, তাকে সবসময় হয়তো কোনো সময় খুব ভালোভাবে ভক্তি করে কাজ করতে পারি না, পুজো দিতে পারি না ঠিকই, বাট অন্তরে থাকে, অন্তরের ভালোবাসা ভক্তি যাকে তুমি দেবে সেটাই সব থেকে বড়ো পুজো আর বড় পাওয়া, আর সেটাই সব থেকে বড়ো প্রসাদ। হয়তো আমরা রোজ ভক্তি ভরে মানে বিশাল প্রসাদ দিতে পারি না, কিন্তু সত্যি কথা বলতে ঘর থেকে বেরোনোর আগেই তাকে মনে করেই আমি নামি। এটাই হচ্ছে আমার সাকসেস অফ পিস, উনিই আমার সব। তার বাইরে আদার্স আমি কার কথা বলবো, আমার কেউ নেই লাইফে যেরকম এনকারেজ করবে, নিজের এনকারেজ, সেটাই নিজেকে নিজে আর কি হ্যাঁ একদম সাহস দিয়ে একটা এসেছে। আর আজকে যেটা আর একটা কথা বলি, হয়তো আমি সিঙ্গেল মাদারকে নিয়ে অনেক সময় অনেক রকম কটু কথা শুনতে হয়, অনেকভাবে সিঙ্গেল মাদার মানে সে খুব
কিন্তু আমি বলবো, আর যারা আছেন সিঙ্গেল মাদার, যারা নিজের লাইফটাকে প্রচুর পরিমাণে স্ট্রাগল করে একটা এগিয়ে আনছে, আমি বলবো তোমরাও তোমাদের জায়গায় যদি সিঙ্গেল মাদার কেউ হয়ে থাকে, তোমরা নিজেদের মনে কী বলছে সেইটা নিয়ে এগো, তাহলেই থাকো তোমাদের জায়গায়, নাও থাকো, তাহলে তুমি তোমার আশেপাশে কে আছে না আছে সেটা ম্যাটার করে না, ম্যাটার করে তোমার মন কি বলছে। তাহলে কিন্তু ওই উপরওয়ালা যিনি আছেন সেও পাশে থাকে। তুমি তাই তোমার সাথে মানে কথা বললাম, যেটুকু বললাম তোমার মধ্যে একটা আগুন আছে, সেই আগুন না থাকলে এগোতে পারবে না। আমার মধ্যে, তোমার মধ্যে, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা শুধু জেদ নয়, জেদের আগুন থাকা দরকার। আর সেই জেদের আগুনের জন্যই প্রত্যেকটা মানুষ অ্যাজ এ হিউম্যান ওমেন, যাদের প্রত্যেকটা মহিলাদের যে এই সমস্যাগুলো আছে, আমি বলবো প্রত্যেকটা মেয়েদের ভিতরে সেই আগুনটা থাকা উচিত। আগুনটা না থাকলে তুমি এগোতে পারবে না। আমরা কি করি, একটা সময় বয়স আসলে আমরা না খুব পরিমাণে কি হয়, আমাদের মধ্যে একটা লোনলি ফেস হয়, লোনলি ফিল করি, প্লাস আমরা ভাবি যে আমাদের আর কিছু করার নেই, না আমাদের কিছু করে না, কিন্তু বয়স হয়ে গেছে, বাবা আমাদের হ্যাঁ। না কি হবে, কে কি বলবে। হ্যাঁ। বাট আমি একটাই কথা বলবো, বয়সটা কোনো ম্যাটার নয়, তুমি তোমার মনকে কি বলছে সেটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। একদমই তাই। তোমার মন যদি সেই 20 বছর বয়সের মন থাকে, বয়সটা কোনো ম্যাটার নয়, তুমি যা খুশি করতে পারো, যা খুশি, তবে সেটা নিজের কাছে প্রশ্ন করে তারপর তুমি যদি সেটাকে শায়েদ পাও তাহলে এগো, আর যদি মনে করো যে না শায়েদ পারছে না, পারবো না, তাহলে এগো না। কারোর কথায় কোনো কিছু এগোনোর দরকার নেই, এটাই আমার বলার। আর আরও একটা কথা বলি, আজকে এই দিদির জন্য আমি বহু কিছু আপনাদের সামনে কিছু বলতে পারলাম, কারণ আমার বলাটা অনেক দিনের ইচ্ছে ছিল, অনেক দিনের একটা মনের আফসোস ছিল যে না কাউকে কিছু বলতে পারলে ভালো লাগবে, জানানো যেত যে আমার জীবনের প্রতিটা মুহূর্ত কতটা লড়াই। এই লড়াইটা শুধু কিন্তু আমার একার, আমার পাশে কেউ নেই, সেটা বহুকাল আগে থেকে। তো আজকে দিদির জন্য আমি অনেকটা নিজেকে বলতে পারছি, আর আপনাদের সাথেও সেটা বলতে পেরে আমার ভালো লাগলো। আগামী দিনে আরও মানুষ যারা আছেন নিজের প্রফেশন, যে কোনো প্রফেশন এগোতে চাইছে, তাদের মন থেকেই সব কিছুই করুক। কারা নেগেটিভ বলছে সেটাকে মাথায় না নিয়ে ভাবতে হবে নেগেটিভ বলছে মানে আমি এগোচ্ছি, তাই না? নেগেটিভ বলছে মানে আমাকে ঠিক দিকে যাচ্ছি, তো এটাই হলো ব্যাপার। তো আপনারা আপনাদের কাজ করুন, আর ভবিষ্যতে আমাকেও সুযোগ করে দেবেন যাতে আমি আরও ভালো কিছু বলতে পারি, ভালো কিছু নিয়ে আসতে পারি এই দিদির সামনে। থ্যাংক ইউ সো মাচ। তোমাকে অবশ্যই আবার আনবো, কিন্তু আমরা তোমার ওই প্রাইসটার অপেক্ষা করছি, সেটা আসার পর আমরা তোমার সাথে কথা বলে একদম কী করে ওখানে পৌঁছাবে। আজকের মতো তোমার সাথে আমাদের গল্প শেষ।